নমস্কার, আমি বিপ্লব। আজ আমি উপস্থিত হয়েছি আমাদের লিলুয়া গানবাসীর পক্ষ থেকে আমাদের পডকাস্ট শো মাইক অ্যান্ড এক্সপ্রেসে। তাতে আমরা বিশিষ্ট ব্যক্তি হিসাবে সঙ্গীত শিল্পী দেবযানী বরকে পেয়েছি। নমস্কার দেবযানী। নমস্কার, আমি দেবযানী বর। আমি লিলুয়ারই বাসিন্দা। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, খুব একটা ভালো উদ্যোগ। আর যেহেতু এর বিষয়, এই পডকাস্টটির বিষয় হচ্ছে সঙ্গীত, তো আমি এটাতে খুব আনন্দ বোধ করছি। আর আশা করি আমি আমার উত্তর দিতে পারবো আপনাদের প্রশ্ন অনুযায়ী। চলে আসছি একটু আলাপচারিতাতে, গান বিষয়ক আলাপচারিতা। এবার গান বিষয়ক যে বিষয়টা হচ্ছে, গানটা শুরু কবে থেকে তোমার কাছে, কিভাবে, এই বিষয়টা নিয়ে তুমি একটু বলো আমাকে। গান তো মাতৃ জঠর থেকেই শুনেছি, আর আমাদের পারিবারিক সবাই গানের সাথে যুক্ত। মানে খুব বলা যায় না, কিন্তু টুকটাক ছিলই। আর ছোটবেলায় আমার গান বলতে, আমি একদমই সদ্যজাত, যখন একদমই ছোট তখন থেকেই গানের সাথেই জড়িত। মানে আমার মা যদি কোনো কাজে যায়, জানে আমি কাঁদবো, উঠে হয়তো কাঁদবো, তার জন্য রেডিও চালিয়ে দিয়ে যেতেন। মানে একটা রেডিও যদি চালিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে তুমি মানে গান একদম। শুনেছো? আমি ভাবতাম বাড়িতে অনেক লোকজন আছে, তারা আমাকে গান শোনাচ্ছে, আর সেটাই আমি আবার যখন রেডিও বন্ধ হয়ে যেত, সেটা আমি গাইতাম ও গেয়ে শোনাতাম, এরকম আচ্ছা, ছিলাম। বেশ ইন্টারেস্টিং বিষয়টা। তো এই যে গানের যে সময়টা, যে মানে এতটা সময় ধরে গান নিয়ে চলছো, তো এখন গান বিষয়ক তোমার কি কি পদক্ষেপ, মানে বা কিভাবে তুমি গানটাকে নিয়ে এগিয়ে চলছো, সেই বিষয়ে তুমি একটু বলো। গানটা এখন আমার জীবনে এমন অংশ নিয়েছে, সেটা বন্ধুর বলতে পারো, বা আমার দিক দর্শন করার জন্য সে অনেক আমার হেল্প করেছে। মানে যতবারই ভেঙে পড়া হয়েছে, ততবার ও আমায় দাঁড় করিয়েছে। ও আমার ভালো বন্ধু, সাথে আমার গাইডও। আচ্ছা, মানে গান প্লাস বন্ধু, হুম, দুটোই। দুটোই। মানে গান হচ্ছে জীবন, গান হচ্ছে বন্ধু, হুম, ব্যাপারটা ওরকম জায়গায় একদম। দাঁড়িয়েছে। আচ্ছা, তাহলে এবার গান যেহেতু সেই জায়গায়, তাহলে বন্ধু তো সবসময় সঙ্গে রয়েছে। হ্যাঁ, এই বন্ধুকে নিয়ে কোনো রকম কোনো স্টোরি তোমার, মানে বিগত দিনে এরকম কোনো স্টোরি, কোনো ঘটনা ঘটেছে যে মানে এই বন্ধুর জন্য তুমি কোনো একটা বিষয় থেকে বেরিয়ে আসতে পেরেছো, বা এরকম বিষয় কিছু একটা ঘটনা? হ্যাঁ, অনেক কিছুই। মানে আমি ওকে আমার সব সময় সাথেই পাই। মানে আমি যদি কোনো যেন কাঁদিও, মানে আমার কেউ আমাকে খারাপ কথা বললো, তো যদি খারাপও লাগে, বেঁচে ওঠার মুহূর্তটাও সেই আমাকে দেখিয়ে দেয় যে এইভাবে বাঁচা যায়। আচ্ছা, তো এই এরকম কোনো স্পেসিফিক, মানে আমি বন্ধু বলেই বলছি গানকে, হ্যাঁ, হ্যাঁ, তোমার কাছে যেহেতু গান মানে হ্যাঁ, হ্যাঁ, বন্ধু, হ্যাঁ। গান মানে সব। তো এরকম কিছু মানে কোনো একটা গান আছে যে গানটা মনে হয় যে জীবনের সাথে খুবই জড়িয়ে, মানে খুবই একটা কাছের ওর, বিষয়টা, মানে সেরকম কোনো গানের যদি একটা কি দুটো লাইন তুমি শোনাতে চাও? আচ্ছা, হ্যাঁ, তো গাইবো। হ্যাঁ, মানে এক থেকে দু লাইন মানে হলে ভালো হয়, আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য, সকলের জন্য খুব ভালো হয় বিষয়টা, যে তাদেরও আচ্ছা, একটুখানি ভালো লাগবে এই বিষয়টা। ঠিক। স্মৃতির পাতায় অনেক কিছু ঘুরে ফিরে আসে। স্মৃতির পাতায় অনেক কিছু ঘুরে ফিরে আসে। চিরদিনই থাকবে না কেউ জীবন চলার পথে। গানি আমার জীবন সাথী, গানি আমার সাধনা, গানি আমার জীবন সাথী, গানি আমার সাধনা। আমার মনে হয় না এর থেকে ভালো বন্ধুকে কিছু উপহার দেওয়া যায়। জীবনের সাথে তোমার যে বন্ধু এতটা ভালোভাবে জড়িত, তোমার এই কথা শেষে প্রকাশ পাচ্ছে। অসাধারণ বিষয়টা। ধন্যবাদ।
ছোট্ট একটা বিষয় চলে যাব, ছোট্ট একটা যে বিষয়টা যাব সে বিষয়টা হচ্ছে লাইভ শো তো তুমি করোই, হুম। লাইভ শো হয়ও। হুম। তো এরকম অনেক লাইভ শো তুমি করেছো যেখানে কোনো না কোনো হয়তো ঘটনা ঘটেছে। তো এরকম কোনো একটা ইনসিডেন্ট যেটা তুমি যদি আমাদের কাছে শেয়ার করো, আমাদের দর্শকবৃন্দর কাছে শেয়ার করো, যে এরকম আমি মানে গেছো লাইভ শোতে গেছো আর সেখানে এরকম ঘটনাটা ঘটেছে যেটা তোমার কাছে একটা মানে তুমি না চাইলে ওটা তুমি ভুলতে পারবে না, সেটা তোমার মতো করে মানে তুমি যেরকম ওটা হুম। এক্সপ্রেস করবে বিষয়টা। তো বলি, আহ, একটি আহ, ওটি লাইট সং এর একটি অনুষ্ঠান ছিল। হ্যাঁ। তো সেখানে আমি যখন যাই, তো অনেকেই গাইছে, যেমন গায় ভালো, সবাই গাইছে। তো আমার একেবারেই খুব শেষে গান ছিল। তো আমি শেষে উঠি, আর এইটা আমার ভয় করছিল যে এত সবাই তো ভালো গেছে, এবার আমার কি হবে, এবার আমি কি করি তখন। লাস্ট গেলে তার দায়িত্বটা একটু বেশি থাকে, যে ঠিক করে পারবো কিনা, এটা থাকে, টেনশন থাকে। তো আমি গিয়েছিলাম, গান গেয়েছিলাম। ওটি হচ্ছে মনোময় ভট্টাচার্যের গান, মনের মানুষ। তো ওই গানটা আমিও অদ্ভুত ভালোবাসি ভীষণ, আর ওই গানটা আমি গাই যেখানেই যাই। তো ওই গানটা আমি গেয়েছিলাম। তো একজন খুব এত আনন্দিত হয়েছিল, মানে আমি এটার মধ্যে সুখ দুঃখ সবই আছে গানটার মধ্যে, মানে মুখোশ নিয়েও কথা আছে। তো ওই গানটা ওনার শুনে এত ভালো লেগেছিল, উনি আমাকে একটা ইয়ে দিয়েছিলেন, মানে ওনার সামর্থ্য অনুযায়ী আমাকে একটা গিফট করেছিলেন। তো এটাকে আমি এখনো মনে রাখি, মানে ওটা আমার কাছে বড় পাওয়া। কেউ ভালোবেসে যেটা দিল সেটা খুব ভালো, ভালো লাগে। আর সেটাকে আমি অ্যাসেট হিসেবে তুলে রেখেছি এখনো। তো ওইটা খুব আমার ভালো একটা মুহূর্ত, আর একটা তাগিদও বটে ভবিষ্যতের জন্য। হুম। একদম না, হারতে দেয় না, আমাদের মোটিভেট করে অনেকটা হ্যাঁ, যে একদম। আমরা এগিয়ে যাব হুম। আর ভবিষ্যতের জন্য আরো অনেক কিছু করব, হুম। মানে করার ইচ্ছা ইচ্ছা তাগিদটা কিন্তু এসে যায়, এবং অ্যাপ্রিসিয়েশন কিন্তু যেভাবে হোক আমাদের দরকার পড়ে। হুম। বিষয়টা খুবই ভালো। আচ্ছা, এই যে গানটা, যে গানটা তুমি প্রত্যেকটা শোতে গিয়ে গাও, ভালো লাগে, ঠিক আছে, তো এই গানটার এই শুনতে এই গানটারও দুটো লাইন যদি শোনা যায়, হয়তো মানে বারবার আচ্ছা। যে বিষয়টা বলছি, কারণ গান হ্যাঁ। যেহেতু গান নিয়ে বসেছি তো, আর আচ্ছা। তুমি যত দেখবে তুমি তোমার বন্ধুকে যত কাছে আনবে, হ্যাঁ। ঠিক আছে, তোমারও ভালো লাগবে, আমাদেরও ভালো সেই। লাগবে, পরিবেশটা আরো বেশি মানে হ্যাঁ, হ্যাঁ। মনোমুগ্ধ হয়ে যাবে বিষয়টা। তো বেশ। ওই গানের যদি আরো দুটো লাইন যদি একবার তুমি শোনাও। বেশ, শোনা। ভালোবাসা সর্বনাশা, নদীর পারে বাস, যখন ঝরে ভাঙে রে ঘর, ভাবনা বারো মাস। যখন ভাঙে ভালোবাসা, ভাঙে রে সব সুখের আশা। যখন ভাঙে ভালোবাসা, ভাঙে রে সব সুখের আশা। হারায় রে সুজন, মনের মানুষ, ও চিনলি না রে, ও মনের মানুষ, চিনলি না রে মন। গানটা শোনার পরে রীতিমতো আমার গুজবাম্প বলে যেটা, সেরকম একটা হলো, মানে এতটা ভালো একটা অনুভূতি পেলাম বিষয়টা, দারুণ ধন্যবাদ। লাগে। মানে এই গানের বিষয়ে মানে গান নিয়ে কথা বলতে, গান হ্যাঁ। নিয়ে এগিয়ে যেতে মাঝে মাঝে মনে হয় সারাদিন এই গানের মধ্যেই পড়ে থাকি, হুম। সবকিছু ভুলে গিয়ে গানের মধ্যে পড়ে থাকি। আর এই হুম, যে তোমার একদমই। তোমার কাছে এইমাত্র দুটো গান হুম। শুনলাম, বা আমাদের দর্শকবৃন্দরা সেই দুটো গান শুনলো, আমি বলবো আমার তরফ থেকে যে আমার মন আজকে যে জায়গায় পৌঁছে গেছে সেটা হয়তো আমি এক্সপ্রেস করতে পারবো না আমাদের মাইক অ্যান্ড এক্সপ্রেস শো দিয়ে, মানে আমি এক্সপ্রেস করতে পারবো না ওটা, মানে এতটাই মানে ওটা স্পিচলেস, স্পিচলেস বলা যায় বিষয়টিকে। যাক, আমরা আসি, আমি আরেকটা আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে বিষয়টা, যে এই গান, গান মানে আমরা আমাদের গুরু আছে, আমরা হুম। গুরুর সান্নিধ্যে সবকিছু করি। তো তোমার গুরু, তার বিষয়ে যদি তুমি দুটো কথা বলো। আমি গুরু হিসেবে কিন্তু আমি অনেক সবাইকে পেয়েছি। আহ, বলতে পারেন সবার আশীর্বাদ আমার সাথেই আছে, আমি যেটা অনুভব করতে পারি। আর এখন যিনি বর্তমানে আমি যার কাছে শিখি, যাদের কাছে শিখি বলতে শ্রীমতী প্রতিমা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড
শ্রী সৌভিক বন্দ্যোপাধ্যায়। তো আমি গানটাকে তো ভালোবাসতাম, কিন্তু আমি এবার কোথায় যাব সেটা আমি জানতাম না। তো ওনারা আমাকে এই যে রাস্তাটা দেখান, যে আমি আগে গান গাইতাম যেন মনে হতো, এখন যেটা ভাবি আমি খুব স্বার্থপরতা করেছি হয়তো, যে আমি গান গাইতাম, গান ভালো লাগতো বলে গান গাইতাম, বা গান সবসময় ভাবতাম যে গানে শুধু হরকত নিলেই হয়, বা গানটা গাইলে ঠিক করে নোট টু নোট লাগালে হয়তো ঠিক হয়। কিন্তু না, গানটার ভেতরে আরো অনেক কিছু থাকে, সেটা আমি বুঝতে শিখেছি যখন আমরা গানটাকে পড়ি। মানে কোনো গান হয় তখন আমাদের গানটাকে পড়তে হয় আগে, মানে সাহিত্যটাকে, সেটাকে বুঝতে হয়। তো তার ভেতরে সেটাকে বুঝতে গিয়ে অনেক মানে বেরিয়ে আসে। সেটা আহ, দুটো মানে হতে পারে, তার একটাও মানে হতে পারে, তার আরো আরো মানে হতে পারে। তো আমি ওনাদের কাছে গিয়ে সেটা বুঝতে পারি যে এর মানে কি, বা এটা যদি গানের বাইরে আমি আমার লাইফের হ্যাঁ, সাথে মানে এখানে রিলেট করি। একটুখানি ইন্টারাপ্ট করছি বিষয়টা। হুম হুম, একদম। আর কিভাবে চলবো সেই নীতি, মার্গদর্শনটা কিন্তু গুরুর দ্বারাই সম্ভব। একদম সেই জায়গাটা কিন্তু গুরুই দেখিয়ে দিতে পারে। একদম। একদম ঠিক কথা সেটা। এটা আমাদেরও মনে হয় আমাদের সকলে সেটা মেনে নেওয়াই উচিত আর মেনে চলা উচিত। হুম, কারণ বড়দের আশীর্বাদ আর বড়দের পথ, কারণ তারা একটা কিছু এক্সপিরিয়েন্স করেছে, একদম। তাদের মধ্যে যে অনুভূতিটা বা এবার অনুভবটা রয়েছে। তো এই বিষয়ে একটা ছোট্ট কথা আমার মাথার মধ্যে এলো। কথাটা অনেক বড়, কিন্তু আমি ছোট্ট বলে ফেললাম, এটা আমার ভুল। এটা কথাটা হচ্ছে যে আমরা অনেকেই শুনি, যেহেতু আমি গান নিয়ে চর্চা করি না, তো গান হুম, বিষয়ক জিনিসটা জানার আগ্রহ আমার প্রচুর রয়েছে। সেই সুবাদে আমার প্রশ্নটা যে ঘরানা, আমরা অনেককেই শুনি যে উনি এই ঘরানার গান গান, উনি ওই ঘরানার গান গান। এই ঘরানা বিষয়টা একটু যদি ক্লিয়ার করে বলা যায়, মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কোন ঘরানার গানটা পছন্দ করো বা কোন ঘরানার গান নিয়ে তুমি এগিয়ে যেতে চাইছো আগামী ভবিষ্যতের জন্য। আহ, ঘরানা জিনিসটা অনেকটাই বড়, এটা ছোটভাবে বলা যায় না। তবে আমি চেষ্টা করব বলার। ঘরানা বলতে প্রত্যেকটা ঘরানারই মানে আলাদা আলাদা স্টাইল আছে। কোনো কোনো ঘরানার টান গিটরি টান হয়, কোনো কোনো ঘরানার খটকা দিয়ে টান হয়, আলাদা আলাদা ম্যাটার করে অনেকটা। যেমন হয়, যেমন আমরা কোনখানকার বাসিন্দা, আমাদের যেমন প্রচলিত ভাষা দিয়ে বোঝা যায়, তেমনি ঘরানার তান, আলাপ, রাগের ভাষা বা রাগের সাহিত্য, এগুলো দিয়ে আমরা বুঝতে পারি এটা কোন ঘরানার। ঘরানা অনেক আছেন বলতে, কিরানা ঘরানা আছে, পাতিয়ালা ঘরানা আছে, ইন্দোর ঘরানা আছে। আমরা আমি যেখানে শিখি সেটা ইন্দোর ঘরানার অন্তর্ভুক্ত। তো সেখানে আমি ব- সেটাকেই নিয়ে এগিয়ে যেতে চাই। আর ওর স্টাইল একটু ডিফারেন্ট, মানে ওটা ফিউশন করা। তো এই ঘরানাটা আমার জন্য খুব ভালো লাগে, মানে আমার পছন্দেরও। আর আমি এটা নিয়ে এগিয়ে যেতে চাই। আচ্ছা, আহ, একটা ছোট্ট প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে এই যে আমরা গান গাই, তো গানের যে নির্দিষ্ট স্টাইল থাকে, আমরা তো একটা স্টাইল মেনটেন করে গানটা গাই বা একটা স্টাইলের উপর বেস করে আমরা টোটালি গানটা আমাদের চলে। তো তোমার কাছে তোমার যে স্টাইলটা, সেই স্টাইলটা নিয়ে, মানে গান বিষয়ক যে স্টাইলটা সেইটা নিয়ে তুমি দুটো কথা বলো। আর স্টাইল বলতে এখানে শৈলী একদম। বলা হয়েছে, তাই তো? তো শৈলী বলতে আমি বরাবরই উচ্চাঙ্গ সঙ্গীতই শুনি। মানে আমি সব ধরনেরই শুনি, কিন্তু পছন্দের বলতে গেলে উচ্চাঙ্গ সঙ্গীত। যেমন খেয়াল শুনি, মানে চেষ্টাও করি গাওয়ার। ধ্রুপদ শুনি, চেষ্টা করি। সেমি ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল, তারপর তো লাইট সং আছেই। আমি সব রকম শৈলীকেই ভালোবাসি, মানে সবই শুনতে ভালোবাসি। গাই সেমি ক্লাসিক্যাল, কিন্তু শোনার জন্য যে ইয়েটা, মানে আমার শোনার যে তাগিদ, ওটা মেনই উচ্চাঙ্গ সঙ্গীত। আচ্ছা, আসলে ওটাই তো ভিত আমাদের মিউজিকের। তো ওখান থেকেই ভেঙেই সব হয়েছে, তো সেটাকেই শোনা উচিত আমার বলে মনে হয়। তোমার যে শৈলী, তোমার শৈলী তোমার মতন করে তুমি যদি দুটো লাইন আরেকবার শোনাও।
শোনো তাহলে। আমি একটি গান ভজন গাইছি, যেটি আমার গুরুমার রচনা করা, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের রচনা করা, যেটি হংসধ্বনির উপর, রাগ হংসধ্বনির উপর আধারিত। গাই। जय देवी शारदे वरदे मा वरदे ज्ञानदायिनी मातु ज्ञानदायिनी मातु ज्ञान दे मां ज्ञान दे ज्ञान दे मां ज्ञान दे जय देवी शारदे वरदे मा वरदे विद्या दायिनी मातु विद्या दायिनी मातु विद्या का दान दे नाद ब्रह्मा स्वरूपिणी नाद ब्रह्मा स्वरूपिणी चरणों में स्थान दे जय देवी शारदे वरदे मा वरदे। আমি নিশ্চয়ই, তো কিন্তু মাধ্যম মাত্র। মাধ্যম, কিন্তু শ্রোতা আমি, আমাদের আচ্ছা। দর্শক। আচ্ছা। শোনাচ্ছ তুমি, হুম হুম। তোমার মুখ থেকে শুনে তোমার কণ্ঠস্বর শুনছি, আর এত সুন্দর, এত শ্রুতি মধুর, মনে হচ্ছে ভেসে যাই, হুম, এত ভালো লাগছে শুনতে। ধন্যবাদ। যাক, এই বিষয়ে আগে আরো আলোচনা আমরা করব। সেক্ষেত্রে এখন একটা ছোট্ট প্রশ্ন, যেটা আমার মাথায় আবার ঘুরছে, বারবার প্রশ্নগুলো ঘুরছে, সে বিষয়গুলো হচ্ছে, আজকে আমরা অনেক শিল্পীকে শুনি, অতীতে অনেক শিল্পী শুনেছি, তো তোমার কাছে তোমার প্রিয় শিল্পীকে, মানে তার, মানে তার যে জনারটা রয়েছে বা তার যে ধারাটা সে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা একটু বলতে পারবে? তাকে কেন তোমার ভালো লাগে, আর মানে সেই বিষয়ে, মানে প্রিয় শিল্পীর বিষয়ে যদি দুটো কথা বলো। আমার দুজনকে খুব ভালো লাগে। একজন হচ্ছে অরিজিৎ সিং, আর একজন হচ্ছেন শ্রেয়া ঘোষাল। আহ, দুজনকে এমনই ভালো লাগে, মানে পার্সোনালি দিক থেকে, মানে যেমন মাটির মানুষ, তেমনি সৎ, যেন একটা সততা যেটা বিরাজ করে, যেটা দরকার প্রত্যেকটা শিল্পীর জন্য, শিল্পী কেন, প্রত্যেকটা মানুষের মানুষের জন্যই। জন্য। সেটা আছে ওনাদের মধ্যে, আমার খুব ভালো লাগে। আর আমি এমনই পাগল ছিলাম, মানে ছোটবেলায়, মানে ছোট নয় ঠিক, যখন আমি কলেজ যাই, তখন আমার কাছে অ্যান্ড্রয়েড ছিল না, ফোন ছিল না। তো তখন কিছু কিছু ইয়ে অরিজিৎ সিং এর আমার বন্ধুদের ফোনে আমি দেখতাম। আর না, আমি বাড়িতে এসে পাগলের মতো কাঁদতাম যে আমি আমি বাড়িতে কেন দেখতে পাচ্ছি না সেই জিনিসটা। যদি আমার কাছে একটা অ্যান্ড্রয়েড থাকতো, আমি দেখতাম সারাক্ষণ বসে। আর ওইটা দেখার জন্য আমি খুব কাঁদতামও। সেটা 2017-র কথা যদিও। তো আমার এই মানুষগুলোকে ভীষণ ভালো লাগে, ভীষণ সৎ। আর মানে এমন কেউ নেই যে ওনাদেরকে কেউ হেট করে, সবাই সম্পূর্ণভাবে কিন্তু ভালোবাসে ওনাদের দুজনকে। আর খুব ভালো লাগে আমার। আর নিশ্চয়ই, ওনারা ওনারা প্রত্যেকটা এমনই জনরে, একজন ব্যক্তিত্ব যাদের হ্যাঁ, কেউ না ভালোবেসে থাকতে না পারবে না। একদম না, ভীষণ ভালো লাগে, ওইটাই ভালো লাগে আর কি, আমার দুজনকেই ভালো লাগে। তো তাদের মানে এখানে বিষয়টা বলবো, হুম। মানে আবার হয়তো আমি তোমার কাছে অ্যাপ্রোচ করব কি আবার? যে তাদের তাদের আমি বলতে চাইছি যে তাদের দুজনের গাওয়া কোনো কিছু, বা দুজন একসাথে গেয়েছে এরকম কোনো, সাহসিকতা। হ্যাঁ, এরকম কিছু গান হুম। তোমার মতন করে তুমি যদি আমাদের দর্শককে শোনাতে চাও, সেরকম কিছু যদি একটা কি দুটো লাইন যদি তাদের মতন মানে তাদের গাওয়া গান, তাদের মতন করে তো পারবো না। তাদের মতন করে হবে না, তাদের গানটা তোমার মতন করে তুমি যদি শোনাও। এ দুঃসাহসিকতা হয়ে যাবে আমার জন্য। যাই হোক, অরিজিৎ সিং, হ্যাঁ, আমায় ক্ষমা করো ভগবান। আচ্ছা, আমি গাইছি। ये काली रात जकड़ लूं, ये ठंडा चांद पकड़ लूं, ओ
जकड़ लूं, हे ठंडा चांद पकड़ लूं, दिन रात के मेरे भेद का रुख मोड़ के मैं रख दूं, तुझ संग बैर लगाया ऐसा रहा में फिर अपने जैसा। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, আমার এটা শুনে আমার এতটা ভালো লেগেছে। এবার আচ্ছা। বাকি মানে তোমার অনুভূতি তুমি বলতেই পারো, যেহেতু ওনারা অন্য একটা মানে জায়গাতে বিরাজ করেন, হ্যাঁ। মানে সঙ্গীতের জগতে ওনারা যে জায়গায় রয়েছে, ঠিক আছে, সেই জায়গা তো মানে তুলনা করা যায় না। সেক্ষেত্রে এটা আমার কাছে অসাধারণ একটা বিষয় লেগেছে। আচ্ছা। মানে আমার কাছে ইভেন আমি বলবো আমাদের দর্শকবৃন্দদের কাছেও একটা ভালো একটা মানে শ্রুতিমধুর কিছু একটা তারাও শুনবে যখন এটা আমরা নিয়ে আসবো দর্শকবৃন্দদের কাছে। আচ্ছা। মানে আমাদের যে কনভারসেশনটা চলছে, আমরা যে কথাটা বলছি, আমি ডিপলি পার্সোনালি এই কথাবার্তার মধ্যে এতটা মানে ইনভলভ হয়ে পড়ছি, আমার মনে হচ্ছে আমি এটাকে সারাক্ষণ সর্বক্ষণ চালিয়ে নিয়ে যেতে চাই। ঠিক আছে, কিন্তু সর্বক্ষণ তো আমরা চালাতে পারি না, আমাদের নির্দিষ্ট মানে নিজেরা কোথাও না কোথাও গিয়ে সীমাবদ্ধ হয়ে যাচ্ছি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে খুব বেশি আর দূর আমরা এগোবো না এখন আপাতত, পরে আবার আমরা এই বিষয় নিয়েই বসবো। তার আগে আমার একটা মানে ছোট্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমাদের বর্তমান সময়ের জন্য বর্তমান যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে, তারা তারা কিভাবে মিউজিককে মানে মিউজিকের প্রতি তাদের তাদের যে ভবিষ্যৎটা, মিউজিক নিয়ে কেউ যদি এগোতে চায়, সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎটা তোমার নজরে কি, বা তাদের কেন এগোনো যে মানে উচিত মিউজিক নিয়ে, বা গানের মধ্যে কেন ইনভলভ থাকা উচিত, সেই বিষয়ে তুমি তোমার যদি ধারণাটা তুমি ব্যক্ত করো। এটা বলা যায় আমাদের সঙ্গীতে সঙ্গীত ম্যাথমেটিক্যালও কাজ করে ব্রেনের ভেতর। যেমন আমরা যদি এই যে আমি যেমন গানটা গাইছি, এটা একটা তালে হচ্ছে, এই তালে গিয়ে আমাকে একটা জায়গায় পজ করতে হবে, যে আমাকে এটা আর কতটা দূরত্ব পর্যন্ত নিয়ে যেতে হবে, টাইম জ্ঞান শেখায়। তারপর যখন আমরা তান গাই বা আলাপ গাই, তার টাইমের ভেরিয়েশন বা তাল বলতে পারো বা প্যাটার্ন বলতে পারো, যদি দুই দুই ছন্দে যাচ্ছে বা দুই দুই প্যাটার্ন যাচ্ছে, বা তার পরক্ষণেই আবার তিন তিন করে যাচ্ছে, তো ওটা একটা বাইন্ডিং এর ভেতরে থাকে। তো এই মাত্রার ভেতরে আমি এতটা মাত্রা খাইয়ে দেবো, তো এইটাও একটা টাইমিং। তো ওর ম্যাথমেটিক্যাল দিকটাও স্ট্রং হচ্ছে। আর এটাও বলা যেতে এটা তো এমনিই বলা যেতে পারে, ডিপ্রেশন তো আমরা এরকম তো সব ঘরে ঘরে বলে, জানি না আমি আদৌ ডিপ্রেশন কি এটা, কিন্তু যদি হয়ে থাকে কারোর, গান সত্যি যদি কোনোদিন সত্যি কেউ আঘাত করে থাকে বা কোনো কিছুতে খারাপ লেগে থাকে বা নিজেকে সত্যি দাঁড় করাতে পারছো না, তাহলে গান যদি গেয়ে দেখো সেই সময় সেই সিচুয়েশনের গান, তাহলে অবশ্যই নিজেকে দাঁড় করাতে পারো। এটা আমি দেখেছি আর এখনো দেখছি। মানে কিছু কিছু বাবা মা ভাবেন যে এখন গান গাইছেন, হঠাৎ করে পরীক্ষা এলো, পরীক্ষা আসার সঙ্গে সঙ্গেই গানটা স্টপ করে দেবে, কি না কি হচ্ছে, গানের জন্য সময় চলে যাচ্ছে অনেকটা, পড়ার জন্য সময় পাওয়া যাচ্ছে না পরীক্ষার সামনে, তো গানটা কিছুদিন স্টপ রাখা যাক। তো এইটা হচ্ছে সবথেকে বড় মারাত্মক ভুল। কেন কি আমাদের মিউজিক হচ্ছে স্ট্রেস রিমুভ করে। এবার যদি সারাক্ষণই 24 ঘন্টা যদি সত্যি পড়া হয়, 24 ঘন্টা যদি বই নিয়ে পড়ে থাকে সে আদৌ সুস্থ কিনা, তারপরে ঠিক থাকবে কিনা সেটা নিয়ে একটা বিষয়। হ্যাঁ, তো এটা মারাত্মক ভুল। আমি নিজে জানি, মানে আমি পরীক্ষার আগে পর্যন্ত বই নিয়ে গানই গাই। মানে আমি পড়ছি, আমি গুনগুন করে গাইছি, তারপর মনে হলো আরে পড়াটা তো ভীষণ বোরিং, গানই গাইছে, ওই পড়াটা দিয়ে গান গাইতে গাইতে পড়ছি, এরকমও হয়। মানে তুমি তোমার টেকনিক চালু করেছো। ওটা আমার পরীক্ষার হলে মনেও পড়ে যায় যে আমি এটা লিখবো এবার। তো এরকম, এবার
সারাক্ষণ এটা হয় না যে 24 ঘন্টার মধ্যে কেউ এক এক 10 মিনিটও বা 1 ঘন্টাও বার করতে পারবে না। তো আমার মনে হয় গানটা একটা, যেমন আমরা রোজ খাই, রোজ পড়ি, রোজ স্নান করি, তো গানটা সেই সেই পর্যায়েই ডাকা উচিত। নিশ্চয়ই, নিশ্চয়ই। মানে কারণ গান কি কারণ কি যখন আমরা স্কুলে যখন পড়ি, তখন যখন আমাদের পড়াশোনা শুরু হয়, তখন কি হয়, তার আগে প্রার্থনা সঙ্গীত করে আমরা ঢুকি। একদম একদম। প্রার্থনা সঙ্গীত গাই কেন? হুম। এটারও তো আমাদের একটা জানার বিষয়। প্রার্থনা সঙ্গীত আমাদের শান্ত করে, আচ্ছা। শান্ত করে যে এবার পড়বো, এবার আমরা স্ট্রেসটাকে রিমুভ করলাম। দেখবে প্রার্থনা গাওয়ার পর যখন আমরা ক্লাসগুলো করি, কত শান্তি লাগে, হুম। মেন্টালি একটা ভালো লাগে যে আমি পাওয়া যায়। স্কুলে এসেছি, পড়ছি, ফার্স্ট পিরিয়ড ঠিক আছে, সেকেন্ড পিরিয়ড ঠিক আছে, তারপর থেকে বাচ্চারা ডিস্ট্রাক্ট হতে শুরু করে। গান নিয়ে তো কথার কোনো শেষ নেই, হুম, আর এই কথা কখনো শেষও হবে না। আমরা যত কথা বলবো তত কথা বাড়বে, আর বাড়াটা ভালো লাগে কোথাও না কোথাও। হুম। কিন্তু আজকে আমরা যে সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি, সেই সময়ে দাঁড়িয়ে আমরা কোথাও না কোথাও যেন আবদ্ধ হয়ে গেছি। সেক্ষেত্রে কোথাও না কোথাও আমাদের একটা পজ নিতে হয়, যে আজকে হয়তো এতটা থাক, আবার আগামী দিন যাব। হুম, তো আজ হয়তো আমরা বিষয়টিকে এই অবধি এগিয়ে নিয়ে যাচ্ছি, আগামী দিন আবার বসবো, আবার এই বিষয়টিকে আরো আগে এগিয়ে নিয়ে যাব, আরো নতুন নতুন কথা শুনবো, আরো নতুন নতুন, মানে তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করবে যে এটা হয়তো হলে ভালো হতো আমাদের সমাজের জন্য, আমাদের এই যে চারিপাশ যে পরিবেশ আছে সেই পরিবেশের জন্য, যেটা করণীয় বা কোনটা করণীয় নয়, সেই বিষয়ে অনেক কিছু জিনিস তোমার কাছ থেকে আমরা জানতে পারবো। তো শেষে আমি একটা কথা বলতে চাই যে এই এতদিনের অভিজ্ঞতায় যা তোমার কাছে ছিল, তার জন্য আমাদের দর্শকদের জন্য তোমার কি বার্তা রয়েছে, শুধু সেই বার্তাটা একটুখানি যদি প্রকাশ করো। আমার গানের থ্রু দিই, তাই তো? একদম একদম। হ্যাঁ, পরবর্তী প্রজন্মের জন্য যদি কোনো শিক্ষার্থী ভেবে থাকে যে আমি গানটা নিয়েই এগোবো, তাহলে তার প্রথম যে পদক্ষেপ, সেটা হচ্ছে সঠিক গুরু নির্বাচন করা। যেমন আমি আমার জীবনে পেয়েছি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত তবলাবাদক শ্রী শম্ভুরঞ্জন দেব মহাশয়কে, আর পেয়েছি শ্রীমতী প্রতিভা বন্দ্যোপাধ্যায় আর শ্রী সৌভিক বন্দ্যোপাধ্যায়কে। আমার গুরু হিসেবে ওনারা আমাকে সত্যিই যেভাবে গাইড করে, মানে আমি যদি এমনও দাঁড়িয়ে থাকি, যদি আমি খাদেও পড়তে যাচ্ছি, এরকম আর সিচুয়েশন হয় কখনো কখনো, তো ঠিক আমাকে বাঁচিয়ে নিয়েছে। মানে গুরুর এমনই একটা আশীর্বাদ থাকে যে তোমাকে খুব কঠিন পরিস্থিতিতেও তোমাকে চলতে সাহায্য করে। আর ওনার কথা কি বলবো, যিনি আমার তবলা গুরুজি, উনি তো আমাকে প্রত্যেকটা পদক্ষেপে হেল্প করেছেন। মানে আমি যে কি করব, এরপর আমি কোন পরিস্থিতিতে এগোবো, পদক্ষেপ উনি প্রত্যেকটাতে ওনার ডিসিশনেই আমি এগিয়েছি। আর তারপর থেকে যে রাস্তা দেখানো হচ্ছে, ওটা আমাদের গুরুজি গুরুমা আমাকে দেখাচ্ছেন। তো আমার এটা মনে হয়, একটা সঠিক গুরু যদি তুমি পেয়ে যাও, তোমার এটা মনে হবে না যে তুমি কিছু ছাড়ছো বা তোমার থেকে কিছু মাইনাস হচ্ছে। তুমি সবসময় ভাবতে পারো, তুমি ভাবো বা তোমার আশেপাশের মানুষ তোমাকে দেখে ভাবতে পারে যে তুমি অলরেডি কিছু গেইন করছো। মানে রোজই নতুনত্ব, রোজই নতুন কিছু যদি তোমার ভেতরে ঢোকে, তাহলে তোমার হারার কোনো জায়গায় চান্স থাকে না। মানে এটাই বার্তা দিচ্ছ হুম, আজকালকার মানে। নতুন শেখা, হ্যাঁ। নতুনকে সংযোজন করা, আর সঠিক গুরু নির্ণয় করা। আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হুম, খুব সাহায্য করবে। একদম। ধন্যবাদ। আজ এত সুন্দর একটা মানে যে পডকাস্ট মুহূর্তের মধ্যে আমরা ছিলাম, হুম, এটা আগেও আবার আমাদের মানে পডকাস্ট মুহূর্তের মধ্যে আবার আমরা আসবো। ঠিক আছে, আজ তাহলে আমরা এখানে শেষ করি। একদম। আমরা আজ এসে উপস্থিত হয়েছি আমাদের পডকাস্টের একদম অন্তিম পর্যায়ে। ধন্যবাদ জানাই দেবযানীকে, যাকে আমাদের মানে যিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সাড়া দিয়ে আজকে এত সুন্দর একটি পডকাস্ট আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। আপনাদের কাছে আশা রাখবো আপনারা লিলুয়া গানবাসীর মাইক অ্যান্ড এক্সপ্রেস এই যে চ্যানেলটি, এই যে শোটি, এই শোটিকে আরও আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে আমরা যাতে ভালো কাজ করতে পারি তার জন্য ভালো ভালো মন্তব্য করবেন। এটা চেয়ে নেওয়া বলতে পারেন ভালো মন্তব্যটা, কারণ
আমরা শুরু করেছি, আমরা চাই জীবনে আরো অনেক কিছু করতে, সুন্দর সুন্দর পডকাস্ট করে আপনাদের উপহার দিতে। আশা রাখবো এই জিনিসটাই। এই বলে আজকের পডকাস্ট আমরা শেষ করছি। নমস্কার।